সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি আশাকিন প্রিন্স। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু করোনার বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ। এ বিষয়ে কথা বলতে ভার্চুয়ালি আমাদের সঙ্গে যুক্ত হবেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর আহমেদ হোসেন। ডক্টর হোসেন, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ, সবাইকে শুভ সকাল। জি, ভার্চুয়ালি আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানুর রহমান খান। ডক্টর খান, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, প্রথমেই আমি যেতে যাচ্ছি ডক্টর আহমেদ হোসেনের কাছে। ডক্টর হোসেন, আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ বেড়েছে, এর প্রেক্ষিতে লকডাউন দেওয়া হয়েছে। এই লকডাউনের এগেনস্টে আবার প্রোটেস্ট হচ্ছে। তো আমরা যদি পরিসংখ্যান দেখি যে ইউরোপের অধিকাংশ দেশেই ম্যাক্সিমাম মানুষ করোনার ভ্যাকসিন পেয়েছেন, তো সেই ক্ষেত্রে আবার ওই সব দেশে করোনার সংক্রমণ বাড়ছে কেন? পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে আপনি কি বলবেন, ডক্টর হোসেন? ধন্যবাদ আপনাকে। এখনো পর্যন্ত সবাই পেয়েছে, 100% পেয়েছে, এটা এখনো পর্যন্ত কোনো দেশ রিপোর্ট করেনি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হলো যে এই ভ্যাকসিনেশনের যে দেওয়াটা সেটা শুরু হয়েছিল অনেক দিন আগ থেকে, প্রায় অলমোস্ট 1 ইয়ার পার করে ফেলেছে। সো আমরা যে ভ্যাকসিনেশনের যে ইমিউনিটি যে কতদিন থাকে সেটা নিয়ে এখনো পর্যন্ত রিসার্চ করা হয়নি। তো আমরা ধারণা করছি যে ক্লোজ টু 1 ইয়ারের মতো থাকে। তার মানে হচ্ছে প্রচুর মানুষ যারা কিন্তু ভ্যাকসিনটা নিয়েছে এবং তাদের সেই ইমিউনিটিটা যে ভ্যাকসিনের জন্য যে ইমিউনিটি যেটা কাজ করার কথা সেটা হয়তো বা কাজ করছে না। তার ফলে দেখা যাচ্ছে যে এখন প্রচুর পরিমাণে ইউরোপিয়ান যে কান্ট্রিজে এই ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টটা স্পেশালি সেটা র্যাপিডলি ছড়িয়ে পড়েছে এবং পোল্যান্ডের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছিল আমরা যেটা দেখতে পেরেছি। কারণ পোল্যান্ডে আমরা দেখতে পেরেছি মাত্র 40% অফ দেয়ার পিপুল তারা কিন্তু ভ্যাকসিনেটেড ছিল, প্রায় 60% অফ দেয়ার পিপুল মানে এখনো পর্যন্ত ভ্যাকসিন পায়নি। তো সেই জন্য তখন পোল্যান্ড সরকার তারা কিন্তু বলেছিল যে যারা ভ্যাকসিন পায়নি তাদের জন্য লকডাউন তৈরি করা হয়েছে, তারা কোনো জরুরি প্রয়োজন ছাড়া তারা বের হতে পারবে না। কিন্তু ভ্যাকসিন পাসপোর্টটা হলো কি তাদের জন্য ইমার্জেন্সি, সেই জন্য নেওয়াটা, যাতে করে তারা যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কিছু ক্ষেত্রে তারা করতে পারে। পোল্যান্ডের ক্ষেত্রে থেকে শুরুটা হয়েছিল। তারপর সেটা তখন ছড়িয়ে পড়লো নেদারল্যান্ডের মধ্যে, কারণ নেদারল্যান্ডেও তারপরে হলো প্রচুর পরিমাণে ইনফেকশন ধরা পড়লো এবং তারা তখন পার্শিয়াল লকডাউনটা সিমিলার সিস্টেমে চললো যে ভ্যাকসিন পাসপোর্টটা হলো জরুরি তাদের জন্য। যদি ভ্যাকসিনটা থাকে তাহলে দে ক্যান অ্যাকচুয়ালি ইউজ অল দ্য ফ্যাসিলিটিস হোয়াট এভার দে আর অ্যাকচুয়ালি ইউজিং। তো এই জায়গাটা থেকে তারপর আবার সেটা দেখা গেল ইউকেতে, দেখা গেল জার্মানিতে, দেখা গেল এবং সেটা রাশিয়াতে দেখা গেল। তো এই জায়গাগুলোতে, এই সমস্ত কান্ট্রিগুলোতে এখনো পর্যন্ত সেরকম ভাবে লকডাউন বা কোনো কিছু দেয়নি, কিন্তু পার্শিয়াল লকডাউন মানে ভ্যাকসিন পাসপোর্টের যে ইম্পর্টেন্সটা সেটা তারা তুলে ধরেছিল যে কোনো টাইপের ফ্যাসিলিটিস আপনার অ্যাচিভ করতে গেলে আপনার এই ভ্যাকসিনের পাসপোর্ট মানে ডাবল ডোজের যে ভ্যাকসিনের পাসপোর্ট সেটা আপনার জরুরি। কিন্তু তার ফলে দেখা গেল কিছু যারা মানুষ যারা ভ্যাকসিনটা পায়নি তারা হলো এই আন্দোলনের মধ্যে তখন চলে আসলো এবং স্পেশালি পোল্যান্ডেও গতকালকে প্রায় 10,000-এর উপর মানুষ তারা জড়ো হয়েছিল একটা জায়গায় এবং সেটা নেদারল্যান্ডেও দেখা গিয়েছে এবং ইউরোপিয়ান ওয়েস্টার্ন ইউরোপে স্পেশালি ওয়েস্টার্ন ইউরোপিয়ান যে সমস্ত কান্ট্রিজ গুলো আছে সেখানের মধ্যে এই জায়গা মানে এই আন্দোলনগুলো হচ্ছে। আর সবাই হলো কি এটার এগেইনস্টে যে তারা কেন মানে কারণ একজন ভ্যাকসিন, তাদের কথা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়া বা না নেওয়াটা একজন জনগণের রাইট, যে আমি যদি ভ্যাকসিন যদি না নিতে চাই তাহলে আমি নেব না, তাদের কথা হচ্ছে এরকম। কিন্তু আমার চলাফেরার রাইটটা কেন বন্ধ করা হবে, সেই জায়গাটাই হচ্ছে কি তাদের কথা। তো এই জন্যই হচ্ছে আন্দোলনগুলো হচ্ছে। ডক্টর হোসেন, সেই ক্ষেত্রে কি আপনি কি বলবেন যে আসলে ইমিউন সিস্টেম কতদিন পর্যন্ত থাকছে সেটি এখনো সে কি অবস্থায় আছে, এই কারণে হয়তো বা ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ আবার নতুন করে দেখা দিচ্ছে? নট রিয়েলি, কারণ ইউরোপিয়ান যে করোনার সংক্রমণটা ধরা পড়েছে
যে অনেকের মধ্যে আসলে সচেতনতার তো অভাব, তো এটা একটা জিনিস। আর দ্বিতীয়ত হলো কারণ আমাদের যে রেস্ট্রিকশন যেগুলো ছিল, মাস্ক পরার যে রেস্ট্রিকশনটাও ছিল, তার সেটাও কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছিল। যে তারপরে আবার ইম্পোজ করা হয়েছে কিছু কিছু জায়গায় যে মাস্ক পরার ব্যাপারটা। তো তার ফলে হলো কি যে আমাদের যে গ্যাদারিং বলেন বা কোনো কিছু বলে, যেমন ফর এক্সাম্পল আমি যদি বলি যে প্রিমিয়ার লিগে আগে হলো মানুষ ঢুকতে পারতো না, যে ইউকের যে ফুটবল যে লিগ, কারণ ফুটবল ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে একটা প্যাশনের মতো, এবং প্রত্যেকটা জায়গায় দেখা গেছে, প্রত্যেকটা মাঠে দেখা গেছে প্রচুর দর্শক সেখানে আসে, এবং তাদের সবগুলো দর্শকের মধ্যে দেখা গিয়েছে যে কোনো মাস্ক পরার যে প্রবণতাটা সেটা হচ্ছে গিয়ে একদমই নেই। তার ফলে এখনো পর্যন্ত যে ইম্পোজের যে ব্যাপারটা ছিল যে আপনি ভ্যাকসিন নেবেন বা নেবেন না, সেই যে ব্যাপারটা, সেটা নিয়ে কখন কোনো ধরনের রেস্ট্রিকশনটা ছিল না ইউরোপিয়ান কান্ট্রিজ গুলোর মধ্যে। কিন্তু হঠাৎ করে যখন এই রেস্ট্রিকশনটা দেওয়া হলো, সেই জন্য কিছু সংখ্যক মানুষ যারা ভ্যাকসিনটা নেয়নি, তাদের মধ্যে যে চলাফেরার যে রেস্ট্রিকশনের যে ব্যাপারটা যখন চলে আসলো, তাদের মধ্যে তখন যে আন্দোলনের ব্যাপারটা চলে আসছে এই জায়গাটাতে। কিন্তু আপনি যদি দেখেন ভ্যাকসিনের যদিও ইনফেকশনটা খুব র্যাপিডলি বাড়ছে, এবং হসপিটালের উপর যে বার্ডেনটা সেটাও কিন্তু হঠাৎ করে র্যাপিডলি বেড়ে গেছে ইউরোপিয়ান কান্ট্রিজে, কিন্তু মৃত্যুর যে সংখ্যাটা সেটা এখনো পর্যন্ত তারা লিমিটেড করে রেখেছে। জি ডক্টর এই হোসেন জায়গাটা জি ডক্টর হোসেন আপনার কাছে আবারও আসবো। ডক্টর খান, ইউরোপে আমরা দেখছি যে করোনা সংক্রমণ বাড়ছে, পার্শিয়াল লকডাউন দেওয়া হচ্ছে, তার এগেনস্টে বাংলাদেশে অনেক স্বস্তিদায়ক অবস্থাতে রয়েছে, করোনা সংক্রমণ অনেক কম, মৃত্যু হারও অনেক কম। তো সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের আরও সতর্ক হওয়া উচিত কিনা ডক্টর খান? ধন্যবাদ। দেখুন, বৈশ্বিক পরিস্থিতিটা এখন পুরোটাই চলে গিয়েছে ইউরোপে। মূলত আমরা দেখছিলাম যে বছরের অক্টোবরের 15 তারিখ থেকে সেখানে ক্রমাগত ভাবে বেড়ে চলেছে। যেমন আপনি যদি গতদিনও খেয়াল করেন, দেখবেন যে যুক্তরাজ্যে প্রায় 45,000 আক্রান্ত হয়েছে, জার্মানির মতো দেশে, ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে বলা যায় সমস্ত কান্ট্রি, এবং রাশিয়ান যে সোভিয়েত ইউনিয়নের, পুরনো সোভিয়েত ইউনিয়নের যে ব্লক, সেই দেশগুলো কিন্তু দারুণভাবে সাফার করছে। বিশেষত 15 অক্টোবর থেকে গত 1 মাসের একটু বেশি ধরে এটা আমরা লক্ষ্য করছি। অন্যদিকে প্রফেসর আহমেদ যেটা বললেন যে তাদের মৃত্যু কিন্তু সেভাবে খুব একটা বাড়েনি, সামান্য বেড়েছে, কিন্তু মৃত্যুটা এখন স্টেডি অবস্থায় রয়েছে, মৃত্যুর সংখ্যাগুলো। তো বৈশ্বিক এই পরিস্থিতির বিপরীতে বাংলাদেশের অবস্থা তো স্বস্তিদায়ক। ডেফিনেটলি আপনি যেমনটি বললেন, আমরা একদিন আগেও কিন্তু একজন মৃত্যু দেখিনি, অর্থাৎ শূন্য মৃত্যু। দেখুন, 595 দিন পর আমরা গত বছরের এপ্রিলের 5 তারিখে কোনো মৃত্যু দেখিনি, এরপরে 595 দিন পর কিন্তু আমরা এই 20 তারিখে কোনো মৃত্যু দেখিনি। নিশ্চয়ই এটা স্বস্তিদায়ক, কিন্তু এর মধ্যে থেকে দেখেন আমাদের কিন্তু প্রায় 17 লাখ আক্রান্ত হয়েছে, আবার এর মধ্যে 15 লাখের মতো আক্রান্ত হয়েছে, এর মধ্যে আবার মৃত্যু অনেকগুলো 27,000 সাড়ে 27,000 হয়েছে। তো এগুলো দুঃখদায়ক। ধরেন যারা মৃত্যুবরণ করেছে তাদের নিশ্চয়ই জন্য আমরা সমবেদনা জানাবো, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এখন যে পর্যায়ে রয়েছে একটা স্টেডি অবস্থা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে একটা ডেটাবেস মেনটেন করি, সেখানে দেখেছি যে আমাদের করোনা শুরু থেকে আজ পর্যন্ত আমরা 89th উইক পার করেছি। লাস্ট 89 উইক এবং তার আগের উইক 88, এই দুটো বিবেচনা যদি নেই, তাহলে আমি দেখছি যে 89 উইকে কিছু আমাদের সংক্রমণের সংখ্যা বেড়েছে এর আগের উইকের তুলনায়, এবং মৃত্যুর সংখ্যাটাও খুব মার্জিনালি একটু বেড়েছে। তবে স্বস্তিদায়ক বিষয় হলো, আমরা এই করোনা পরিস্থিতিতে পর্যবেক্ষণ করি, সাধারণত আমরা 100 জনের প্রতি 100 জনে আমরা টেস্ট করে কতজন আক্রান্ত পেলাম, শনাক্ত করতে পেলাম, সেই শনাক্তের হারটা কিন্তু এখনো একের নিচে। এবং যেটা শুরু হয়েছিল গত অক্টোবরের 15 তারিখ থেকে, মোটামুটি প্রায় 40 দিন ধরে আমরা একের নিচে দেখছি। নিশ্চয়ই সেটা স্বস্তিদায়ক। তবে এই স্বস্তির পাশাপাশি আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এই পরিস্থিতিতে যে কোনো ভাবে পাল্টে যেতে পারে। বৈশ্বিক পরিস্থিতিটা আমরা দেখেছি যে জানুয়ারি, এপ্রিল, অগস্ট, এই 3টা মাসে তারা কিন্তু পিক পেয়েছে। সোফার 3টা পিক পেয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সেরকম ঘটেছে। গত বছর জুলাইয়ের পর ডিসেম্বরে একটা ছোট পিক এসেছিল, কিন্তু এরপরে আমরা কিন্তু এপ্রিলে একটা দেখেছি এবং অগস্টে একটা দেখেছি। সুতরাং আমাদের কিন্তু বৈশ্বিক পরিস্থিতির সাথে সাথে মনে হচ্ছে যে আমাদের পরিস্থিতিটাও একই রকম ভাবে চলতে পারে। সেই জন্য আমি ব্যক্তিগত মনে করি আমাদের হয়তো সামনের পরিস্থিতিটা, বৈশ্বিক পরিস্থিতি যেভাবে যাচ্ছে ঊর্ধ্বমুখী করোনা পরিস্থিতি, সেরকম হতে পারে যদি আমরা খুব ভালোভাবে স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য সতর্কতাগুলো না মেনে চলি।
ডক্টর খান, এখন তো এই পুরো বিশ্বের একটি গ্লোবাল ভিলেজ, বাংলাদেশও সেই ভিলেজের অংশ। এখন বাংলাদেশ থেকে বিভিন্ন ফ্লাইট ইউরোপে যাচ্ছে, ইউরোপ থেকে বিভিন্ন ফ্লাইট বাংলাদেশে আসছে, ইউরোপে করোনা সংক্রমণ বাড়ছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এয়ারপোর্টে যেরকম রেস্ট্রিকশন ইম্পোজ করা হয়েছিল এর আগে, সেরকম রেস্ট্রিকশন এখনও সেভাবে বলবৎ আছে, অথবা কি করণীয় তাহলে? দেখুন, আপনার নিশ্চয়ই মনে আছে যখন উহানে 2020 সালে করোনা পরিস্থিতি উদ্ভব হলো, তখন তো পুরো বিশ্ব কিন্তু একটা ভয়ের মধ্যে চলে গিয়েছিল। এবং অনেক বিশ্বের প্রতিটি দেশ, আমি বলবো উন্নত দেশ তো বটেই, মধ্যমসারী দেশও কিন্তু এই যে আপনি যেটা বললেন এয়ারপোর্টে একেবারে কড়াকড়ি বিধিনিষেধ আরোপ করেছিল, কিন্তু আমরা সেই জিনিসটা করতে পারিনি। আমাদের সেখান থেকে লার্নিং নিতে হবে। আমরা তার আগে আমি বলবো, আমরা যে করোনার যে শনাক্ত করতে পারছি যে পেশেন্ট গুলো এখন, তাদের যদি আমরা সিকোয়েন্স অ্যানালাইসিস করে আমরা সার্ভেলেন্স সিস্টেম একটা দাঁড় করাতে পারি, সেটা বরং বেটার হবে। সেটা যদিও একটু কস্টলি, তবে এই এয়ারপোর্টের বিধিনিষেধ নিশ্চয়ই সে ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের। যে করোনা পরিস্থিতি প্যান্ডেমিকের শুরুতে যে অবস্থায় আমরা এটা হ্যান্ডেল করেছি, সেখান থেকে নিশ্চয়ই আমাদেরকে আরো অনেক ইমপ্রুভ অবস্থা নিয়ে আসতে হবে, এবং তাৎক্ষণিক অ্যাডহক বেসিসে না হয়ে আমরা আগে থেকে যে এই পরিস্থিতি উদ্ভব হলে যেন একটা কন্ট্রোলিং এর মধ্যে নিয়ে আসতে পারি খুব দ্রুত এবং কার্যকরী কন্ট্রোলিং, যেটা আসলে কাজে দেবে। যারা বাইরে থেকে আসছে তাদের স্ক্রিনিংটা যেন ভালো হয়, সেটা আরটিপিসিআর টেস্টের মাধ্যমে হোক, অথবা অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে হোক, অথবা তাদেরকে কোয়ারেন্টাইন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের মাধ্যমে হোক, যেভাবে হোক সেটা নিশ্চিতভাবে করতে হবে। জি ডক্টর খান, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আবার আসবো। ডক্টর আহমেদ হোসেন, ডিজি হেলথ থেকে যে রিপোর্টটি প্রতিদিন আমাদের কাছে দেওয়া হয়, সেখানে ডাটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পাচ্ছি যে যেসব রোগী, যেসব ব্যক্তি আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন করোনাতে, তাদের অধিকাংশের তো কোমরবিডিটি রয়েছে এবং তাদের 90%ই কোনো টিকা নেননি। তো সেই ক্ষেত্রে কি আসলে টিকা না নেওয়া এই ঝুঁকিটাকে আরও বাড়িয়ে দিচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। ডেফিনেটলি টিকা না নিলে ঝুঁকিটা তো অবশ্যই বেড়ে যায় এবং তার সিভিয়ারিটিটা অনেক বেড়ে যায়। এটা হলো যেমন হসপিটাল অ্যাডমিশনটাও খুব বেড়ে যাচ্ছে এটার জন্য। তো আমাদের টিকা নেওয়াটা অবশ্যই অবশ্যই জরুরি, স্পেশালি যাদের কোমরবিডিটি আছে এবং যাদের মাল্টি মরবিডিটিও আছে অনেক অনেক পেশেন্টের, তাদের জন্য তো অবশ্যই টিকা নেওয়াটা হচ্ছে জরুরি। এবং বাংলাদেশ সরকার যখন টিকাদান কর্মসূচি শুরু করেছিল, তখন কিন্তু আমরা দেখতে পেরেছি বাংলাদেশের টিকাদান কর্মসূচি 40+ যারা, তাদের থেকেই শুরু করা হয়েছিল। তার মানে হচ্ছে এটা শুধুমাত্র বাংলাদেশ না, বিশ্বের সব দেশেই যারা এল্ডারলি পপুলেশন ছিল তাদের কাছ থেকেই শুরু করা হয়েছিল। তার মানে হলো কি এই গ্রুপটা ছিল সবচেয়ে বেশি ভালনারেবল গ্রুপ। এটা মানে নো ডাউট সবার ক্ষেত্রে। তা আমাদের কি এই জায়গাটা অনেকদিন ধরে আমরা যেহেতু টিকাদান কর্মসূচি পালন করে আসছি আমাদের এই গ্রুপটার জন্য, এবং তাদের জন্য এই আমরা যেহেতু প্রায়োরিটি লিস্টেই হচ্ছে কি তারা প্রথমে আছেন। তো আমি বলবো যে যারা বয়স্ক মানুষ, স্পেশালি 40 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ যারা, বলবো তাদেরকে এই সময়টার মধ্যেই যেন তারা টিকাদান কমপ্লিট করতে পারেন এই জায়গায়। কারণ বাংলাদেশে এখন কিন্তু টিকার যে আমাদের প্রথম দিকে যে অভাবটা ছিল, মানে আমাদের যে যে ডেফিসিয়েন্সি যেটা ছিল, এই মুহূর্তে সেটা নাই। আমরা প্রচুর টিকা আমাদের দেশে আছে এবং বাংলাদেশ সরকার এখন প্রচুর পরিমাণে টিকা এখন রুরাল লেভেলেও দিচ্ছে, একদম পুরো রুট লেভেলে পর্যন্ত চলে গেছে। এবং স্পেশালি গতকালকের যে খবর আমরা দেখলাম যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে বলেছেন যে এখন প্রাইভেট ক্লিনিকগুলোতে যেগুলো রুরাল লেভেলে আছে তাদেরকে ইনভলভ করার জন্য টিকাদান কর্মসূচিতে আনা। কারণ এখন পর্যন্ত যেটা চলছে টিকাদান কর্মসূচি, সেটা কিন্তু পুরোপুরি সরকারি ব্যবস্থাপনাতে চলছে এই জায়গাটায়। কিন্তু এখন প্রাইভেট ক্লিনিক যারা আছেন তাদেরকেও ইনভলভ করার চিন্তা ভাবনা করছেন। তো বাংলাদেশ সরকারে আমি বলবো এটা একটা ভালো সিদ্ধান্ত। এবং আমরা সোফার এখনো পর্যন্ত 35% আমরা কভার করতে পেরেছি। এবং আমাদের প্রচুর সংখ্যক মানুষ আমাদের মনে রাখতে হবে যারা ইনফেক্টেড মানে হয়েছিল, তাদের মধ্যেও কিছুটা ইমিউনিটি গ্রো করেছে। তো আমরা যদি সব মিলে যদি হিসাব করি, তাহলে আমরা বলতে পারবো প্রিটি মাচ ক্লোজ টু, মানে 1 ডোজ এবং 2 ডোজ যদি আমরা এইভাবে যদি চিন্তা করি, তাহলে আমাদের প্রায় অলমোস্ট ক্লোজ টু 50% আমাদের জনগণকে আমরা কিন্তু টিকাদানের কর্মসূচির মধ্যে, মানে অ্যাডাল্ট পপুলেশনদের মধ্যে আমরা টিকাদানের মধ্যে আনতে পেরেছি। এ পর্যায়ে আমি যদি কথা বলতে চাই ডক্টর হাসানুর রহমান খানের সাথে। ডক্টর খান, বাংলাদেশে করোনা টিকা কার্যক্রম চলছে এবং এর ব্যবস্থাপনাটাতে আসলে কতটুকু সন্তুষ্ট হওয়া যায়, অথবা ভবিষ্যতে আরও কিছু ভালো করা অথবা অ্যাড করা যায় কিনা, কি মনে হয় ডক্টর খান? ধন্যবাদ।
দেখুন, ব্যবস্থাপনা তো সবসময় সব কাজের জন্য আমাদের লাগে। আপনি এই আমাদের টিকাদান কর্মসূচির ক্ষেত্রে বলুন, বা যাদেরকে আমরা শনাক্ত করতে পারছি তাদের টেস্টিং এর ক্ষেত্রে বলুন, বা কাদেরকে আমরা টেস্ট করব, কভারেজটা কি, তারপর হসপিটাল ইত্যাদি, সব ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার একটা বিষয় জড়িত থাকে। সুতরাং ব্যবস্থাপনা যত ভালোভাবে করতে পারি, আমাদের উন্নতিটা তত তাড়াতাড়ি হয়, এবং সেটা সবার জন্য মঙ্গল। আমরা দেখুন, আমাদের বৈশ্বিক করোনা পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমরা চলতে পারছি কিনা। আপনি যদি ব্যবস্থাপনার দিক থেকে সেভাবে চিন্তা করেন, আমরা কিন্তু ভ্যাকসিনেশনের যে পর্যায়ে রয়েছি, আমি ব্যক্তিগত ভাবে বলবো সেটা বেশ ভালো অবস্থানে রয়েছে। আমরা সোফার কিন্তু প্রায় 9 কোটির মতো ডোজ দিতে পেরেছি, এর মধ্যে 3.5 কোটি দ্বিতীয় ডোজ, আর বাকি যেটা 5.5 কোটি সেটা হলো প্রথম ডোজ। সব মিলে এই যে 9 কোটি ডোজ, সেটা কিন্তু আমাদের আপনি যদি শতকরা হিসেবে দেখেন, আমাদের 17 কোটি লোকের পার হেডে কিভাবে পড়লো, সেটা কিন্তু প্রায় 54%। আমরা যেটা বলি যে ডোজ পার 100 পিপল, সেটা 54%। কিন্তু সেটা কিন্তু একটা বড়, বৈশ্বিকভাবে এই শতাংশটা কিন্তু 53%। তার মানে আমি বৈশ্বিকভাবে আমরা বাংলাদেশ কিন্তু এগিয়ে গিয়েছি। আর আমাদের দেশে তো সবাইকে টিকা দেওয়া হবে না। আমরা প্রাইম মিনিস্টার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে 80% লোক, সেক্ষেত্রে আমাদের 17 কোটির বিপরীতে সেটা 13 কোটি 60 লক্ষ বা 70 লক্ষ লোক হয়। তো এইটা টার্গেট গ্রুপ, এই টার্গেট গ্রুপের কত শতাংশ আমরা দিতে পেরেছি আপনি যদি একটু দেখেন, সেটা আমাদের কিন্তু এই বেশ ভালো অবস্থা রয়েছে। প্রথম ডোজ সেটা প্রায় 40% এই টার্গেট গ্রুপে, আর দ্বিতীয় ডোজটা কিন্তু প্রায় 26%। তো সেটা বৈশ্বিকভাবে চিন্তা করলে আমরা কিন্তু এগিয়ে রয়েছি। আর এই সাবকন্টিনেন্টে আপনি যদি চিন্তা করেন, সাবকন্টিনেন্টে আমাদের নেপাল, ভুটান, যে ছোট ছোট দেশগুলো রয়েছে, শ্রীলঙ্কা, সেগুলো কিন্তু অনেক এগিয়ে রয়েছে। সেগুলো জনসংখ্যা কম হওয়ার কারণে সেই ব্যাপারটা ঘটেছে। কিন্তু আপনি যদি পাকিস্তানের সাথে তুলনা করেন, পাকিস্তান এবং আমাদের দেশে কিন্তু আমরা মোটামুটি একইভাবে এগুচ্ছি। ভারত আমাদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে। এটার সঙ্গত কারণ রয়েছে, আপনি জানেন ভারত নিজেই সেটা, তারা টিকা উৎপাদন করে এবং আমাদের টিকা দেওয়ার প্রতিশ্রুতিটা রক্ষা করতে পারেনি, যে কারণে আমরা একটা বিপদে পড়ে গিয়েছি। আমি বলবো যেভাবে এগোচ্ছে, তবে টিকা ব্যবস্থা দেওয়া প্রদানের ক্ষেত্রে যে ব্যবস্থাপনা, অর্থাৎ আমরা টার্গেট গ্রুপ কাকে সিলেক্ট করছি, সেই টার্গেট গ্রুপে রিচ করতে পারছি কিনা। দেখুন, যারা বয়স্ক, যারা বিভিন্ন কোমরবিডিটি আক্রান্ত মানে রয়েছে, যাদের আমাদের করোনা ভাইরাসের জন্য সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে রয়েছে, এই 50 ঊর্ধ্ব বা 40 ঊর্ধ্ব, যে আমাদের এ পর্যন্ত প্রায় 95% মৃত্যুই কিন্তু এই 40 ঊর্ধ্ব যারা রয়েছে তাদের মধ্যে ঘটেছে। আমাদের মূলত উদ্দেশ্য হলো টিকা দেওয়ার ক্ষেত্রে এই মৃত্যুটা রোধ করা, এবং পাশাপাশি আমরা যে হসপিটালের উপর যে বার্ডেন হয় সেটাও কিন্তু ম্যানেজ করা। তো আমরা এই টার্গেট গ্রুপ যারা 40 ঊর্ধ্ব, তাদেরকে সবাইকে টিকা দিতে পেরেছি। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি সেইটা কিন্তু এখনো হয়নি, অর্থাৎ দ্বিতীয় ডোজ পর্যন্ত তাদেরকে কিন্তু আমরা সবাইকে কভারেজের মধ্যে নিয়ে আসতে পারি। সুতরাং এই টার্গেট গ্রুপটাকে সবসময় কিন্তু আমাদের প্রায়োরিটির মধ্যে রাখতে হবে। এরপরেও আমাদের অনেক প্রায়োরিটি গ্রুপ তৈরি হয়েছে, যেন আমরা শিশুদের বা বালকদের টিকা দিচ্ছি, অর্থাৎ এই কিশোরীদের টিকা দিচ্ছি স্কুল পর্যায়ে। সেটা খুব বেশি এফেক্টিভ নয়। এটা আমাদের হয়তো একটা উৎসাহ যোগাবে, স্কুলে গুলো, কলেজগুলো, বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ক্ষেত্রে এটা একটা কার্যকরী ভূমিকা বা উৎসাহ যোগাবে। কিন্তু এটা বাস্তবিক পক্ষে এই মৃত্যু ঠেকানোর ক্ষেত্রে খুব একটা কার্যকরী উদ্যোগ নয়। সুতরাং ব্যবস্থাপনার দিকটা শুধুমাত্র আপনি প্র্যাগমেটিক বা বাস্তববাদী হয়ে গ্রহণ করবেন, সেটাও আবার নয়। এটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হয়তো সরকারকে সেই দিকগুলো বিবেচনা করতে হয়। সার্বিকভাবে যে অবস্থাটা টিকা প্রদানের ক্ষেত্রে তৈরি হয়েছে, আমি মনে করবো সেটা সন্তোষজনক। তবে টিকা সংস্থানের ক্রমাগত সংস্থান এবং সেটা আরো দ্রুত আহ, প্রদানের ক্ষেত্রে এক ধরনের ব্যবস্থাপনাকে আরো সক্রিয় বা আরো গতিশীল করা যায় কিনা, সে ব্যাপারে নিশ্চিতভাবে ভাবতে হবে। কারণ আমরা যদি যত দ্রুত টিকাদানটা একটা পর্যায়ে নিতে পারবো, দ্বিতীয় ডোজ সহ, তত কিন্তু আমাদের দেশে করোনা সংক্রমণের সমস্ত লোককে একটা সুরক্ষা অবস্থানে নিয়ে যেতে পারবো, অর্থাৎ করোনা সংক্রমণকে তত রোধ করা সম্ভব হবে বলে আমি মনে করি। ডক্টর খান, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহমেদ হোসেন, আমরা যদি দেখি যে আলোর নিচেই অন্ধকার, অর্থাৎ বিশ্বের একটা অংশে করোনার টিকা দেওয়া হচ্ছে, আর একটা অংশে কোনো টিকাই পাচ্ছে না, অর্থাৎ আফ্রিকার দেশের কথা বলছি। যদি আমরা যারা টিকা নিয়েছি তারা যদি সুরক্ষিত থাকতে চায়, তাহলে অবশ্যই সেই আফ্রিকার মানুষদের টিকা দেওয়া উচিত, কারণ একটা গ্লোবাল ভিলেজ। তো সেই ক্ষেত্রে আসলে ওয়ার্ল্ড পলিটিক্স বলেন অথবা WHO ঠিকমতো কাজ করতে পারছে কিনা, ডক্টর আহমেদ হোসেন? ডক্টর হোসেন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি যে আপনি ঠিকই বলেছেন যে আফ্রিকার দেশ তারা ঠিক মতো টিকাটা পাচ্ছে না।
কিন্তু কোভ্যাক্সের একটা ব্যানারে, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা ইনিশিয়েট করেছিল, কোভ্যাক্সের ব্যানারে তাদের টিকা পাওয়ার কথা, এবং তারা যে পরিমাণ তাদের পপুলেশন আছে, পপুলেশনের হচ্ছে কি 40% অ্যাটলিস্ট কাভার করার কথা। এটা হচ্ছে ইন জেনারেল রুল, এবং কিছু কিছু দেশকে হচ্ছে কি অ্যাটলিস্ট 60% পপুলেশনকে হলো গিয়ে তারা বলেছে যে কাভার করবে এই কোভ্যাক্সের ব্যানারে, এবং সেটা হলো তাদের ইকোনমিক কন্ডিশনের উপর বেস করে তারপর তাদের করার কথা। এবং আফ্রিকান দেশগুলোতে আমরা শুধু ইথিওপিয়া ছাড়া আর কিছু জায়গায় সাউথ আফ্রিকা ছাড়া আমরা কিন্তু সেই ধরনের মানে আমরা যে ইনফেকশনের যে মাত্রাটা খুব মারাত্মক আকারে বেড়ে গেছে সেই ধরনের কোনো কিছু আমরা শুনতে পারিনি। এবং এটার অন্যতম কারণ হতে পারে যে তাদের যে টেস্টিং যে ফেসিলিটিস গুলো সেটা হয়তো সেরকম অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। মানে টিকাদান তো পরের ব্যাপার, আগে তো আপনাকে আগে টেস্ট করতে হবে। জি, সেই টেস্টিং এর ব্যাপারগুলো সেটাও ছিল প্রচুর পরিমাণে অপ্রতুল ছিল। আর সেই জায়গাটা থেকেও আমরা কিন্তু সেই ধরনের মৃত্যুর সংখ্যাগুলো কিন্তু শুনতে পারিনি। শুধুমাত্র যদি সাউথ আফ্রিকার দিকে আমরা তাকাই তখন আমরা মৃত্যুর সংখ্যাটা শুনতে পেরেছিলাম, এবং সেখানে সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট বলে একটা কথা তখন আমরা যে একটা ভ্যারিয়েন্ট তৈরি হয়েছিল যেটা স্প্রেড করেছিল র্যাপিডলি, সেটা আমরা শুনতে পেরেছিলাম। কিন্তু অন্যান্য যে সাউথ আফ্রিকান যে কান্ট্রিজ গুলো আছে, আদার দেন সাউথ আফ্রিকান ইথিওপিয়া ছাড়া, সেখানে ছাড়া আমরা অন্যান্য দেশ থেকে এরকম ডিজাস্টারাস যে নিউজগুলো আমরা যখন আমরা ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো থেকে শুনতে পেরেছি, ইউএসএ থেকে শুনতে পেরেছি, ইভেন কি আমাদের পাশের দেশ ইন্ডিয়া থেকে যে সমস্ত শুনতে পেরেছি, সেই ধরনের কোনো নিউজ কিন্তু আমরা শুনতে পারিনি আফ্রিকান কোনো দেশ থেকে। এবং সেটার মানে কালচারাল বা অথবা মানে ক্লাইমেট বা অনেক অনেক কিছু আসলে এনভায়রনমেন্টের অনেক কিছু ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু এই ধরনের কোনো রিসার্চের কোনো রিপোর্ট আমরা এখন পর্যন্ত পাইনি। তো সেই জায়গাটা থেকে আমরা আসলে কোনো মানে ডেফিনিটিভ কোনো অ্যান্সার আমরা আসলে দিতে পারছি না। কিন্তু আমরা যদি বলেন যে ভ্যাকসিনের ব্যাপারটা, তো ভ্যাকসিনের ব্যাপারটা ওই সমস্ত সরকার তারা নিজেরা হয়তো কিছুটা দেখছে, কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ব্যানারে যে কোভ্যাক্সের যে আওতায় সেটা তারা কিছুটা দেওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ। জি ডক্টর আহমেদ হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর খান, আপনি ভ্যাকসিনের কথা বলছিলেন, প্রোডাকশনের কথা বলছিলেন। বিশ্বের উন্নত দেশ, 3-4টি উন্নত দেশ তারা ভ্যাকসিন প্রোডাকশনে গিয়েছে, তারা ভ্যাকসিন প্রোডাকশন করছে। বাংলাদেশেরও একটি কোম্পানি তারা ভ্যাকসিন প্রোডাকশনের ইনিশিয়েটিভ নিয়েছে, হয়তোবা মাঝখানে একটু গ্যাপ তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই বাংলাদেশ সরকারকে উচিত এই কোম্পানি অথবা এই ভ্যাকসিনটাকে পেট্রন করা, যাতে এটি ভালো মতো আরও ডেভেলপড হয়ে বাংলাদেশে আসে? কি মনে হয় ডক্টর খান? ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। দেখুন, আমি ভ্যাকসিনেশনের উৎপাদন বা এই যে এগুলোর ব্যাপারে খুব একটা বিষয়ে জানি না, সেজন্য আমি বলতে পারবো না। তবে সার্বিকভাবে যে পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, আমাদের যে ভ্যাকসিন দরকার, আমরা আমদানি করছি সবগুলো ভ্যাকসিন, আমাদের দেশের মধ্যে যদি উৎপাদন করতে পারতাম তাহলে নিঃসন্দেহে সেই ভ্যাকসিনগুলো আমরা ইউজ করতে পারতাম, প্রথম প্রায়োরিটি হিসেবে বাংলাদেশই পেত। সেই জায়গা থেকে একটা বড় সুবিধার জায়গা আমরা তৈরি করে নিতে পারতাম, সেটা হয়নি। আর আমাদের দেশে যে প্রতিষ্ঠানের কথা বললেন, তারা ভ্যাকসিন একটা তৈরি করার প্রচেষ্টা আমরা অনেক আগে থেকে জানছি, সেটা কি পর্যায়ে এখন রয়েছে সেটা আপডেটও আমরা জানি না বা আপডেট দেওয়া হচ্ছে না। একটা ভ্যাকসিন সফলতার মুখ দেখার কারণে কিন্তু সেই প্রতিষ্ঠান তো দায়ী, তার সাথে সাথে কিন্তু যারা এর সাথে যুক্ত তাদের কর্মদক্ষতা, পাশাপাশি একটা বড় বিনিয়োগ দরকার। তো এই দুই জায়গায় ঘাটতি রয়েছে কিনা সে ব্যাপারটা আমি জানি না, তবে এই দুই জায়গায় যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু সেটা সফলতার মুখ দেখার সম্ভাবনা কম। বাংলাদেশের ক্ষেত্রে সেটা ঘটেছে কিনা আমি বলতে পারবো না, যদি এরকমটি ঘটে তাহলে সেটা দুঃখজনক হবে। তবে আমাদের মতো দেশে এই বড় ধরনের বিনিয়োগ করবার ক্ষেত্রে যে প্রতিষ্ঠান আছে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, সেরকমও আছে বলে আমি মনে করি না। সুতরাং এটা এক ধরনের জটিল পরিস্থিতির মধ্যে গিয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। দেখুন, একটা ব্যাপার বলি, বৈশ্বিক যে ভ্যাকসিনের কথা আপনি বলেন, এখনো কিন্তু আমরা জানি যে আমার যে তথ্য রয়েছে সেখানে 8টা ভ্যাকসিন কিন্তু WHO অ্যাপ্রুভ করে দিয়েছে, আর 15টা এর বাইরেও কিন্তু আরো কিছু ভ্যাকসিন কিন্তু আমরা ব্যবহার করছি। সব মিলে কিন্তু প্রায় অনেকগুলো ভ্যাকসিন কিন্তু বাজারে রয়েছে। আমাদের দেশে হয়তো 4টা ভ্যাকসিন আমরা ইউজ করছি। সুতরাং এই ধরনের বাংলাদেশে উৎপাদন হলে আমাদের নিঃসন্দেহে সেটা একটা বড় ভালো খবর হতো। আর একটা ব্যাপার হলো যে বৈশ্বিক এই যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে একটু আগে আপনি প্রফেসর আহমেদকে প্রশ্ন করেছিলেন যে সাউথ আফ্রিকার কান্ট্রিগুলো পিছিয়ে রয়েছে। হ্যাঁ, সাউথ আফ্রিকার কান্ট্রিগুলো সব দিক থেকে পিছিয়ে রয়েছে। তারা এই যে টেস্টিং ফেসিলিটি যেটা বলা হলো, পাশাপাশি তাদের টেস্টিং করার সক্ষমতা, আর্থিক দৈন্যতা, অথবা এই যে এর কারণে
যেটা বলা হলো যে তাদের মৃত্যু হতে ঘটেছে, কিন্তু তারা সেটা প্রকাশ্য করছে না বা আইডেন্টিফিকেশন করছে না। করোনা ভাইরাসের বিস্তার কিন্তু সব জায়গায় সমানভাবে হওয়ার কথা। দেখুন, আমরা ইউরোপে দেখছি সেই সমস্ত দেশগুলো সব দিক থেকে তারা উন্নত, তারা ভ্যাকসিন দিচ্ছে, তারা প্রোটেকশন দিচ্ছে, তারা সব ধরনের লকডাউন দিচ্ছে, কিন্তু তারা সচেতন, তারা সভ্য সমাজের লোক আমরা মনে করি। তারপরেও তাদের মধ্যে কিন্তু বিস্তারটা অনেক পর্যায়ে চলে গেছে। সুতরাং এখানে একটা বৈশ্বিক পরিস্থিতি, আমি আপনাকে বলি, এখন প্রতিদিনই কিন্তু প্রায় 26-27 মিলিয়ন ভ্যাকসিন দেওয়া হচ্ছে সারা বিশ্বব্যাপী প্রতিদিনে। সেই সংখ্যাটা কিন্তু আরো 3 মাস 4 মাস আগে কিন্তু প্রায় 40 মিলিয়ন ছিল। এই যে 40 থেকে কিন্তু গত 2 মাস 3 মাস ধরে আপনি দেখবেন সেটা গড়ে কিন্তু 27-28 মিলিয়নে চলে এসছে। এখানে একটা রাজনীতি রয়েছে। যারা উন্নত দেশ তারা কিন্তু মোটামুটি একটা ভ্যাকসিন দেওয়ার পর্যায়ে চলে গিয়েছে, দ্বিতীয় ডোজ সহ। কিন্তু এই ভ্যাকসিন গুলো যারা অনুন্নত, যারা নিচের দেশ রয়েছে তারা কিন্তু পাচ্ছে না, তাদের দেওয়া হচ্ছে না। কোভ্যাক্সিন আন্ডারে হোক, সেটাও কিন্তু খুব বেশি গতিশীল হয়েছে বলে আমি মনে করি না। মাত্র সারা বিশ্বে 5% যারা অনুন্নত লো ইনকাম কান্ট্রি তারা কিন্তু 5% লোক তাদের ভ্যাকসিন পেয়েছে। এটা খুবই দুঃখজনক। বাংলাদেশে ভ্যাকসিন উৎপাদন করার ক্ষেত্রে বিনিয়োগ একটি অত্যন্ত বড় চ্যালেঞ্জ। তো সেই ক্ষেত্রে বিনিয়োগ ছাড়া বাংলাদেশে সেরকম ম্যান পাওয়ার বলেন অথবা টেকনোলজিক্যাল সাপোর্ট বলেন অথবা সার্বিকভাবে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের আছে কিনা, ডক্টর হোসেন? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির দিকে তাকাই, তাহলে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু বিশ্বের একটা অন্যতম বলতে পারবো যে এটা। কারণ বাংলাদেশের যে সমস্ত বড় বড় ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি গুলো আছে, স্কোয়ার, ইনসেপ্টা, ভ্যাকসিনকো, তারা কিন্তু প্রত্যেকেই আসলে ভ্যাকসিন উৎপাদনের জন্য সক্ষমতা রাখে। এবং আমাদের রিসেন্টলি যেটা আগস্ট মাসে মোস্ট প্রবাবলি একটা যে সাইন ইন হয়েছিল সিনোফার্মের সাথে, ইনসেপ্টা এবং সিনোফার্মের সাথে সেটা সাইন ইনটা হয়েছিল যে সিনোফার্মের যে ভ্যাকসিনটা সেটা ইনসেপ্টা তৈরি করবে। এছাড়াও রিসেন্টলি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এনভায়রনমেন্টের জন্য যে সেমিনারে গিয়েছিলেন, সেখানেও মধ্যেও আমাদের আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন উনি কিন্তু বলেছেন যে ভ্যাকসিনের ওনাদের দেশ স্পেশালি ফাইজার তাদের যে ভ্যাকসিনের যে ব্যাপারটা সেটা হলো গিয়ে কিছু 109টা কান্ট্রির মধ্যে তারা ওপেন করে দেবেন। 109টা কান্ট্রি তারা নিজেদের দেশে সেটা উৎপাদন করতে পারবে। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সেই সক্ষমতা আছে, বাংলাদেশের সেই ধরনের ক্যাপাসিটি আছে, এবং আমরা যদি সেটা উৎপাদন করতে পারি এবং তাহলে আমাদের বাংলাদেশের নিজস্ব যে চাহিদা আছে সেটা অবশ্যই আমরা পূরণ করতে পারবো, নাম্বার ওয়ান। এবং আমরা এটাও স্বীকার করে নিই যে করোনা যে ভাইরাসটা এসেছে এটা খুব সহজেই আমাদের ছেড়ে যাচ্ছে না। এটা আমাদেরকে, এটা নিয়ে আমাদের একটা লং টার্ম আমাদের স্টে করতে হবে, এবং এটা আমাদের প্রতিটা বছরই হয়তোবা এই ভ্যাকসিনটা আমাদেরকে নিতে হবে। যে সুরক্ষা বলার যেটা আমরা কথা বলছি, সেটা যদি আমরা তৈরি করতে চাই, এটা আমরা প্রতিটা বছর আমাদের নিতে হবে, যেটা ইভেন কি দেখা গেছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের জন্য। এবং সেটা যদি সেরকম ভাবে হয়ে থাকে, তাহলে তার মানে হচ্ছে প্রতিটা বছর আমাদের কিন্তু এই ভ্যাকসিনটা দরকার, এবং এইটার জন্যই আমাদের আসলে ভ্যাকসিন উৎপাদন করাটা খুবই জরুরি, এবং আমাদের সেই সক্ষমতাটা আছে। এবং আমি সেটা খুবই আশাবাদী যে আমরা আমাদের যে সমস্ত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলো আছে তারা এই ভ্যাকসিনটা উৎপাদন করতে পারবে, এবং এটা আমাদের নিজস্ব চাহিদা পূরণ করেও আমরা বিশ্বে সেটা রপ্তানি করতে পারবো। জি ডক্টর হোসেন, আপনাকে ধন্যবাদ। ডক্টর হাসিনুর রহমান খান, বিশ্বের অনেক দেশে বুস্টার ডোজ দেওয়া হচ্ছে, অর্থাৎ থার্ড ডোজ দেওয়া হচ্ছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রীও বলেছেন যেরকম চিন্তাভাবনা চলছে দেশে, তবে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো ভ্যাকসিনের যে পাইপলাইন রয়েছে, আমাদের যে মজুত রয়েছে, তো সেই ক্ষেত্রে ভবিষ্যতে যদি বুস্টার ডোজ দেওয়া হয় সেটি কতটা যুক্তিযুক্ত হবে, অথবা বুস্টার ডোজের কোনো আজলের দরকার আছে কিনা? ডক্টর খান, ডক্টর খান আনমিউট করতে হবে। ধন্যবাদ। বুস্টার ডোজের বিষয়টা হলো যে সেটা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। যেমন ধরুন, আমাদের দেশে টিকার পর্যাপ্ত সংস্থান আছে কিনা, দ্বিতীয়ত আমরা যে টার্গেট গ্রুপ যাদেরকে প্রথম ডোজ দ্বিতীয় ডোজ ঠিক মতো দিতে পেরেছি কিনা, এগুলো চিন্তা ভাবনা করে সাধারণভাবে আমরা চিন্তা করতে পারি যে আমরা বুস্টার ডোজটা তখন ইন্ট্রোডিউস করতে পারি। পাশাপাশি সেই এই বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে খুব যথেষ্ট ঘটেছে বলে নয়, আমরা প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ খুব একটা বেশি পরিমাণে দিতে পারিনি। সুতরাং স্বাভাবিকভাবে আপনি বুস্টার ডোজের কথা এখন ভাববেন না। কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের ভাবতে হবে, যারা বয়স্ক, কোমোডিটি আক্রান্ত, যারা এবছরে আমাদের দেশে ফেব্রুয়ারিতে যখন গণটিকা চালু হলো এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের মধ্যে যারা দ্বিতীয় ডোজও নিয়ে দিয়েছে, তাদের কিন্তু অলরেডি 6 মাস, 7 মাস, 8 মাস পেরোচ্ছে।
তারা কিন্তু একটা আবার ঝুঁকির মধ্যে পড়ে গেছে যে আবারও আক্রান্ত হওয়া। সুতরাং তাদেরকে রক্ষা করবার জন্য কিন্তু বিশেষত যারা কোমরবিডিটি বা বয়স্ক, খুবই বয়স, তাদের কিন্তু ঝুঁকির মধ্যে থাকার কারণে সরকার কিন্তু এটা একটা প্র্যাগমেটিক ওয়েতে ভাবতে হবে যে তাদের ক্ষেত্রে বুস্টার ডোজটা আমরা চালু করতে পারি কিনা। দেখুন, তাদের সংখ্যাটা কিন্তু আমাদের বয়স্ক যে কথা বললাম, তাদের সংখ্যাটা কিন্তু খুব বেশি নয়। আমাদের যে ডোজ এখনো সংস্থান আছে সেখান থেকে কিন্তু আমরা আস্তে আস্তে করে তাদেরকে বুস্টার ডোজ দিতে পারি। এটা আমার ব্যক্তিগত মতামত। তবে সরকার নিশ্চয়ই সেটা নিয়ে ভাববে এবং ডেফিনেটলি সেটা ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে। কারণ দেখুন, আমাদের সারা বিশ্বে কিন্তু প্রায় 40-50টা দেশ কিন্তু বুস্টার ডোজ দিচ্ছে, আমরা জানি। আমি ব্যক্তিগতভাবে জানি আমেরিকাতেও সেটা দ্বিতীয় বুস্টার ডোজ তারা চালু করেছে, যে একদম হাইলি যারা ইমিউনিটি কম্প্রোমাইজ যে পেশেন্টস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা চালু করেছে। এবং তাদের 40 লোকরা তো বুস্টার ডোজ পাচ্ছে, সেটা ইউরোপের অনেক দেশও পাচ্ছে, এশিয়ার কিছু কিছু দেশও পাচ্ছে। আমাদের যে সংযুক্ত আরব আমিরাত বা এখানে দক্ষিণ কোরিয়া বলেন, এসব আশেপাশে অনেকগুলো দেশ রয়েছে তারা। আমরা নিশ্চয়ই সেটা প্র্যাগমেটিক একটা সিদ্ধান্ত নিব এবং সেটা যৌক্তিকতা আছে যেটা আমি বললাম। তবে এটা সরকার হয়তো ভাবছে যে আমরা টিকার সংস্থানটা আরেকটু দ্রুত করতে পারি কিনা এবং প্রথম ডোজটা অ্যাটলিস্ট আরো এগিয়ে নিতে পারি কিনা। দেখুন, আপনি প্রথম ডোজ যাদেরকে দিবেন, আপনি কিন্তু সাথে সাথে একটা এনশিওর করছেন যে দ্বিতীয় ডোজ তারা এক সময় পাবে। সুতরাং প্রথম ডোজটা যদি আমরা খুব কুইকলি এগিয়ে নিতে পারি, তখন বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রে আমরা ওই সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে পারবো। জি ডক্টর খান, আপনাকে ধন্যবাদ। ডক্টর আহমেদ হোসেন, সম্প্রতি ল্যান্সেটে একটি গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানে বলা হয়েছে যে বাংলাদেশ সহ 10টি দেশে যে বিভিন্ন রোগের যে ডায়াগনোসিস, সেই ডায়াগনোসিসটা ঠিকমতো হয় না। তো সেই ক্ষেত্রে করোনাও একটি ইস্যু রয়েছে। তো আপনার কি মনে হয় যে আসলে তারা যে গবেষণাটি করেছেন, আসলে বাংলাদেশে রোগ নির্ণয়টা সঠিকভাবে হচ্ছে না সঠিক সময়ে? আপনি কি এই গবেষণার সাথে একমত কিনা? ধন্যবাদ আপনাকে। কারণ এটা ছিল একটা হাইপোথিসিস যেটা করা হয়েছে ল্যান্সেটে। এটা কিন্তু আসলে এখন টেস্ট করা হয়নি। যে হাইপোথিসিস যে টেস্ট করতে হয় সেই জন্য আপনাকে এনাফ ডাটা সেট লাগে। বাট ইট ইজ ট্রু যে আমাদের কিন্তু এই করোনার জন্য, কারণ বাংলাদেশের যদি রুরাল কনটেক্সটে আপনি দিকে তাকান তাহলে আপনি দেখবেন যে অধিকাংশ মানুষ কিন্তু পুয়ার। তারা কিন্তু প্রথমে হলো কি আপনার ফুড সিকিউরিটিটা, মানে একটা বাসার মধ্যে তার ফুড সিকিউরিটিটা এনশিওর করে, এবং ফুড সিকিউরিটি এনশিওর করার পরে তারপরে তারা কিছু সেভিংস এবং স্বাস্থ্যের কথা চিন্তা করে সবার শেষে বাংলাদেশের যারা মানে রুরাল কনটেক্সটে আছে, এবং স্বাস্থ্যের কথা যেহেতু তারা সবার শেষে চিন্তা করে, সেই জন্য দেখা যায় প্রচুর মানুষ কিন্তু বাংলাদেশে হলো আনডায়াগনোসড ক্রনিক ইলনেসে ভুগছে। যে তারা কিন্তু মনে করেন ফর এক্সাম্পল হাইপারটেনশনে ভুগছে বা ডায়াবেটিসে ভুগছে, কিন্তু তারা নিজেরাই জানে না যে তারা হচ্ছে ভুগছে এই জায়গাটায়। তো এই জন্য তাদের আসলে কোনো ফ্যাসিলিটিস নেই। প্রথম কথা হলো যে সেটা টেস্ট করা, মানে টেস্ট করে আইডেন্টিফাই করা, এবং তারাও খুব বেশি এনকারেজ হয় না। এবং তাদের বাংলাদেশের মানুষের মধ্যে আরেকটা টেন্ডেন্সি হলো গিয়ে ডাক্তারের চেয়ে বেশি তারা বিশ্বাস করে হচ্ছে ফার্মাসিতে গিয়ে ওষুধ খাওয়াটাকে অনেক বেশি বিশ্বাস করে। তো এই জায়গাগুলো তো হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। এই জায়গাটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ থেকেই আসলে বলা হয়েছে যে ল্যান্ডসেটে যেটা বলা হয়েছে যে এই 10টা কান্ট্রিতে আসলে ঠিক মতো ডায়াগনোসিস করা হচ্ছে না। কিন্তু এটা আসলে খুব বেশি ভ্যালিডেট করার জন্য যে এনাফ আপনার স্যাম্পল দরকার এবং এনাফ দরকার, সেটা নিয়ে এখনো পর্যন্ত গবেষণা করা হয়নি। জি ডক্টর হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আবারও কথা হবে আপনাদের সাথে। দর্শক, অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে অবশ্যই বলবো, করোনা ভাইরাস প্রতিরোধে নিজে সচেতন হন এবং অপরকে সচেতন করুন এবং অবশ্যই টিকা গ্রহণ করুন।